করোনা ভাইরাসের টালমাটাল গোটা বিশ্ব। প্রথম সংক্রমণ শনাক্তের পর বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও কমছে না রোগীর সংখ্যা, দেশেও কমছে না আক্রান্তের সংখ্যা, কমছে না প্রাণহানিও। ভাইরাস থেকে দূরে থাকার সুযোগ কম, জীবিকার লোকসান পোষাতে ছুটছে মানুষ। ঠিক যখন স্বাস্থ্যবিধি মানা দরকার তখনই পথে ঘাটে কর্মস্থলে এ নিয়ে উদাসীনতা। পরামর্শ দেওয়া হচ্ছে আরও সচেতনতার। সংকটের এই সময়ে আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন আপনাদের পাশেই। ঘরে বসেই প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন। করোনা হেল্প ডেস্কে সরাসরি ফোন করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করতে পারেন। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ BSMMU। আছেন ডাক্তার শামীম আব্বাসী, সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়াও আছেন ডাক্তার আবু সাইদ শিমুল, শিশুরোগ বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সৌমিত্র শুভ্র। করোনায় গত 24 ঘন্টায় আরও 14 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 1531 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দেশে কোভিড-19-এ মোট প্রাণহানি এখন 6173 জনের। এছাড়া এ পর্যন্ত 4,30,496 জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্তের হার 12.98%। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 11,795টি। সুস্থ হয়েছেন 1,462 জন। সর্বমোট সুস্থ 3,47,849 জন। দর্শক, আমাদের আয়োজনটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যমুনা টেলিভিশনে, ইউটিউবে এবং ফেসবুক পেজও। আপনারা বিশেষজ্ঞ ডাক্তারকে সরাসরি আপনার সমস্যা নিয়ে প্রশ্ন করতে ফোন করুন 98240552 এই নম্বরে। এছাড়াও ফেসবুক কমেন্টে আপনার প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন এবং আপনারা জানেন দর্শক, আজ বিশ্ব ডায়াবেটিস দিবস 14 নভেম্বর, এবং যেটি এখন পর্যন্ত পরিসংখ্যান বলে বিশ্বে প্রতি 10 জনের একজন এই রোগে আক্রান্ত হয়েছেন। অর্থাৎ এই রোগ কতখানি ব্যাপকতা নিয়ে বিশ্বের মানুষের জন্য স্বাস্থ্যের ক্ষেত্রে ঝুঁকি হয়ে হুমকি হয়ে দাঁড়িয়েছে সেটি সহজে অনুমেয় এই পরিসংখ্যান থেকে। তবে যেহেতু জীবনব্যাপী এই রোগকে বয়ে চলতে হয়, অর্থাৎ জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যেমন এই রোগ জড়িত, এর সঙ্গে এর সচেতনতা এবং একে সামলে চলার ব্যাপারটিও একই সঙ্গে জড়িত। ডাক্তার এস এম মোস্তফা জামান, এই যে ডায়াবেটিস বিষয়ে মানুষকে সচেতনতার দিকে নেয়ার এত রকমের চেষ্টা, এবং এই করোনা মহামারীর সময় যে কয়েকটি রোগ করোনা ভাইরাসকে আরও বেশি শক্তিশালী করে তুলতে পারে, মানুষকে আরও বেশি ঝুঁকিতে ফেলতে পারে, তার একটি ডায়াবেটিস। কি পরামর্শ রাখবেন? কিভাবে সামলানো উচিত? কতখানি সচেতনতা এবং কি কি নিয়ম অনুসরণ করা উচিত? সংক্ষেপে জানতে চাই। সমিত ভালো বলছিলেন। আসলে সারা বিশ্বের মতো বাংলাদেশ আজকে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এবছরের প্রতিপাদ্য বিষয় নার্সিং, যেটি নার্সিং মেকিং দ্য ডিফারেন্স, অর্থাৎ আমাদের এই রোগ মোকাবেলায়, বিশেষ করে ডায়াবেটিসের সাথে আপনি খুব সুন্দরভাবে বলছিলেন যে কোভিড এই সিচুয়েশনে, যেটি আমাদের কোভিড সিচুয়েশনকে আরো জটিল করে তুলতে পারে, সেজন্য আমাদেরকে ডায়াবেটিস বিষয়ে সচেতন হতে হবে, এবং তাই জন্য সারা বিশ্বব্যাপী এই দিবসটি পালনের প্রস্তুতি হচ্ছে এবং প্রস্তুতি আমরা করছি। আমি বলবো কয়েকটি বিষয়। একটি বলি, আমরা যে ডায়াবেটিসের জন্য 4টি ডি, আমরা ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ এবং ড্রিম, আমরা যদি আমাদের জীবনের ছন্দ মেনে চলে খাদ্যাভ্যাস এবং হাঁটাহাঁটি এক্সারসাইজ করে এবং পরিমিত ঘুমের মাধ্যমে ডায়াবেটিসকে ঠিক মতো, কারো ওষুধ লাগে, কারো ওষুধ ছাড়াও আমরা ম্যানেজ করতে পারি, কিন্তু যার জন্য যেটি প্রযোজ্য সেটি অবশ্যই করতে হবে। এবং এখানে কিন্তু আমাদের হাসপাতালে যেমন আমাদের সিস্টার বা সেবিকা যারা আছেন, তারা যদি একটা ভূমিকা আছে সচেতনতার জন্য। একের বাড়িতে যারা পরিবারের সদস্যরা আছেন, তাদের সেবা কিন্তু আমাদের কিন্তু ডায়াবেটিস রোগীকে ভালো করে তুলতে পারে, এবং তার সঙ্গে চিকিৎসকের পরামর্শ। আমরা মনে করি যদি কেউ ভালোভাবে পরামর্শটি মেনে চলেন, তাহলে স্ট্রোক থেকে দূরে থাকতে পারবেন। হার্ট অ্যাটাক, পায়ের যে রক্তনালী ব্লক হওয়া, শরীরের প্রত্যেকটি জায়গাতে ব্লক হতে পারে এবং নানা ধরনের স্ট্রোকের ঝুঁকি কমাতে পারি এবং হার্ট অ্যাটাক কমাতে পারি। আমি মনে করি সবার যে ডায়াবেটিস থাকে, আমাদের এই সচেতনতা আমাদেরকে কিন্তু এই রোগটি থেকে বিপদমুক্ত করতে পারে। এবং সবাইকে একটি বয়সের পরে, আমরা বলবো 40 বছরের পরে স্ক্রিনিং করা উচিত যে তাদের ডায়াবেটিসের রক্তের শর্করার মাত্রা বেশি আছে কিনা। আমি মনে করি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে যারা আছেন, যারা ধূমপান করেন, ধূমপান ত্যাগ করতে পারেন, প্রতিজ্ঞা করতে পারেন। যাদের ডায়াবেটিস জানা নেই, পরিবারের ডায়াবেটিসের ঝুঁকি আছে, তারা রক্তের শর্করা পরীক্ষা করবেন এবং ভাত এটি কম খাবার চেষ্টা করবেন, এক্সারসাইজ করার চেষ্টা করবেন, পরিমিত আমরা বলবো যে আহার করে এবং হাঁটাহাঁটির অভ্যাস বাড়িয়ে আমরা এই রোগটিকে আমরা পরিহার এড়িয়ে চলতে পারি। অর্থাৎ পরিমিতি বোধ, সেটি আহার এবং অন্যান্য ক্ষেত্রে, এবং একই সঙ্গে সক্রিয়তা সার্বিকভাবে জীবনে, সেটি এই রোগ থেকে খানিকটা হলেও আমাদেরকে, খানিকটা আমরা যদি বলি মূল যেই ঝুঁকি, সেখান থেকে আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে। ডাক্তার এস এম মোস্তফা জামান, ধন্যবাদ জানাতে চাই আপনাকে। ডাক্তার শামীম আব্বাসী, মাত্রই একজন কমেন্টে জানতে চেয়েছেন, ঋতু আলম, তিনি ফেসবুকে লিখেছেন যে তিনি এর আগে আপনার সঙ্গে
কথা বলেছিলেন, আপনার কাছে তার সমস্যা জানিয়েছিলেন। বেবি নেওয়ার জন্য গাইনি ডাক্তারের পরামর্শে কয়েক মাস ধরে প্রতি মাসিকের তৃতীয় দিন থেকে শুরু করে 5 দিন লিরোজল 2.5 মিলিগ্রাম তিনি খাচ্ছিলেন, এবং আপনি মাসিকের 11-12তম দিনে আল্ট্রাসাউন্ড করে দেখতে বলেছিলেন ওভুলেশন হচ্ছে কিনা, ডিম ফোটার মতো সাইজ হয়েছে কিনা, এবং গতকাল মাসিকের 13তম দিনে আল্ট্রাসাউন্ড করেছেন। তার রিপোর্ট এসেছে এ সিস্টিক ম্যাস 1.68 সেন্টিমিটার ইজ নোটেড ইন দ্য লেফট ওভারি অ্যান্ড অ্যানাদার ইন দ্য রাইট ওভারি 0.8 সেন্টিমিটার। তিনি জানতে চাইছেন এই রিপোর্ট অনুযায়ী মানে আপনার কি পরামর্শ থাকবে, ওভুলেশন হচ্ছে কিনা সেটি, এবং ওনার মাসিক সাইকেল 28-29 দিনের, লেরোজল ঔষধ খাওয়া চালিয়ে যাবেন কিনা নাকি বাদ দেবেন, অন্য কোনো ঔষধের পরামর্শ রাখবেন কিনা। শারমিন আব্বাসী। আচ্ছা, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি, তার আগে একটু যুক্ত করে নিই, যেহেতু আজকে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে, অধ্যাপক মোস্তফা জামান একেবারেই পরিষ্কার করে বলেছেন এবারকার প্রতিপাদ্য যে বিষয়গুলো আছে এবং অত্যন্ত গুরুত্ব যে বিষয়টির আছে সেটি আসলে খুব সুন্দর করে উনি তুলে ধরেছেন। কিন্তু একটি জায়গায় যেটি আসলে এখনো খুব চিন্তার বিষয় থাকে, সেটি হচ্ছে প্রেগন্যান্সিতে আমরা কিন্তু এখন ডায়াবেটিস বেশি পাচ্ছি। আগে হয়তো আজ থেকে 3, 4 বা 5 বছর আগে যে পরিমাণ রোগী পেতাম তার থেকে দ্বিগুণ বা 3 গুণ পরিমাণ রোগী বেড়ে গেছে যাদের শুধুমাত্র প্রেগন্যান্সিতে ডায়াবেটিস হয়। এটাকে কিন্তু একটু আলাদাভাবে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এবং তাদের আবার 5 বছরের মধ্যে, অর্থাৎ বাচ্চা হয়ে যাওয়ার 5 বছরের মধ্যে 50% গ্রুপ থাকে যারা হচ্ছে পুরো ডায়াবেটিক রোগীতে পরিণত হয়। অর্থাৎ সেই জায়গাটাতেও কিন্তু আসলে একটু সচেতনতা তৈরি করা আছে। অর্থাৎ যেই মায়েদের প্রেগন্যান্সিতে ডায়াবেটিস ধরা পড়বে, তাদের যখন বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে তারপরে যেন তারা তাদের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখেন, খাবার দাবারকে নিয়ন্ত্রণ করেন, অ্যাক্টিভিটি বাড়ান, যেন 5 বছরের মধ্যে ডায়াবেটিসটা না হয় এটাকে যেন আরেকটু লম্বা করা যায়, যে 10 বছর বা 15 বছর পরে হয়। অর্থাৎ সচেতনতার ওই জায়গাটাতেও কিন্তু এই বিষয়টাকে একটু গুরুত্বের সাথে আপনাকে বিবেচনা করার বিষয় আছে। আর যে প্রশ্নটি আপনি করলেন, এটি আসলে ওভুলেশন বলতে গেলে একটু এন্ডোমেট্রিয়াল থিকনেস একটা আমাদের পয়েন্ট থাকে, ওই জিনিসটা একটু আমার জানতে হতো, এবং ওনার কোনো ডমিনেন্ট ফলিকল এই টার্মটা ইউজ করেছে কিনা ওনার রিপোর্টে, এই দুটো জিনিস আসলে জানাটা খুব দরকার ছিল, যেটি হয়তো উনি সেভাবে আমাদের এখানে উল্লেখ করেননি। আমি রিপোর্টটি যেটি শুনলাম, আমি একটু ওনাকে উল্লেখ করে দিই যে কোনো ফলিকল সাইজ যদি 17 মিলিমিটার হয় অথবা 1.7 সেন্টিমিটার হয়, তার মানে আপনার ওভুলেশন হওয়ার মতো ডিম তৈরি হয়ে গেছে, এখন সেটিকে ফুটতে হবে। আর এন্ডোমেট্রিয়াল থিকনেস বলে একটা থিকনেস আল্ট্রাসাউন্ডে থাকে, সেটি যদি 7 এর উপরে হয় তার মানে আপনার ইউটেরাসটাও রেডি আছে এই মুহূর্তে প্রেগন্যান্সির জন্য। আপনি একটু আমার কথার সাথে আপনার রিপোর্টটাকে মিলিয়ে নেবেন, অর্থাৎ ফলিকল সাইজ 17 মিলিমিটার এবং ইউটেরাসের থিকনেস 7 এর উপরে, এটা যদি থাকে তার মানে মোটামুটি একটু ধরে নিতে পারেন ইওর রিপোর্ট ইজ গুড, তার মানে এবার হওয়ার চান্স অনেক বেশি। আর যদি এরকম রিপোর্ট না আসে তাহলে পরবর্তীতে কিন্তু আমাদেরকে ট্রিটমেন্ট একটু চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে মেনস্ট্রুয়েশনের 2nd আর 3rd ডেতে আপনি যদি যোগাযোগ করেন তাহলে আমরা বলে দিব যে আপনাকে কি করতে হবে। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গাজীপুর থেকে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন, অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন। জি, আমরা শুনছি আপনাকে, আপনি বলুন, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে শুনছেন। বাচ্চার বয়স 4 মাস। বাচ্চা মাঝে মাঝে কাশে, আর কি কাশি করে, খুলে কাশি। এতে আমি মানে কি করতে পারি বা কি যত্ন নিতে পারি? শুকনা কাশি সঙ্গে অন্য কোনো উপসর্গ রয়েছে কি? না, অন্য কোনো উপসর্গ নাই, এমনিতেই মানে হাসতেছে, খেলতেছে, সবকিছু ঠিক আছে, শুধু মাঝে মাঝে কাশে আর কি। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করছি, নাক দিয়ে কি পানি পড়ছে কিনা বা জ্বর? জি, না। আচ্ছা, গত 10 থেকে 14 দিনের মধ্যে কি পরিবারের বড় কারো জ্বর, কাশি, সর্দি এসব হয়েছিল কিনা? এটা আসলে বাচ্চার মার একটু সমস্যা আছে, পাইলসের একটু সমস্যা ছিল, পায়খানা রাস্তা। না, জ্বর, কাশি, সর্দি হয়েছিল কিনা? না, এরকম কোনো সমস্যা নেই। জি, আসলে আমরা উত্তরটি দিচ্ছি, সেটা হচ্ছে আসলে আপনাকে ধন্যবাদ। তুমি খুব সুন্দরভাবে আপনি বলেছেন যে বাচ্চার শুধুমাত্র কাশি এবং সর্দি জ্বর নেই, তাতে আমরা মোটামুটি আসলে বুঝতে পেরেছি এই সময় যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, বাচ্চাদের কিন্তু কাশির এই যে সিমটম গুলি বেড়ে যাচ্ছে। আবার আরেকটা ভাইরাস জনিত রোগ রয়েছে, করোনা যেমন একটি ভাইরাস, আরেকটি ভাইরাস রয়েছে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস। এর প্রভাবে ব্রঙ্কিওলাইটিস নামক একটা রোগ হয়, সেটা 2 মাস থেকে 2 বছর বয়স পর্যন্ত কিন্তু বেশি হয়, এবং এই সময়টাতে এই রোগটা বেশি হয়। আবার অ্যালার্জি জনিত বেশি রোগগুলি কিন্তু এখন বেশি হচ্ছে, যেহেতু বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে গিয়েছে, ধুলাবালি একটু বেশি হচ্ছে, সুতরাং কিছু নিয়ম আপনাকে মানতে হবে, সেই সাথে কিছু ওষুধ
সেবন করতে হবে। সেটা প্রথম হচ্ছে যে মায়ের খাওয়া দাওয়ায় কিন্তু কোনো বিধিনিষেধ আরোপ করা যাবে না, তার জীবন আচরণও বিধিনিষেধ আরোপ করা যাবে না, এটা করবেন না ওটা করবেন না, এটা যেন মাকে করা না হয়। তিনি স্বাভাবিক সব খাবার খাবে, এজ ইউজুয়াল সবকিছুই করবে। বুকের দুধটা কিন্তু বারবার খাওয়াতে হবে, এই জিনিসটা মনে রাখবেন। এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু তার বাড়বে। এবং এই বয়সে যদি নাক অনেক সময় বন্ধ থাকে, সেজন্য নর্সল নেজাল ড্রপ এটা কিন্তু খুব উপকারী, এবং এটা কিন্তু কোনো মেডিসিন নয়। এটা আপনি দীর্ঘদিন আপনি 1 মাস 2 মাস চালিয়ে যেতে পারবেন। এটা লবণ আর পানি ছাড়া কিন্তু কিছু নেই। এটা দিনে 7-8 বার, বিশেষ করে প্রতিবার দুধ খাওয়ানোর আগে যদি একটু দিয়ে দেন, দেখবেন যে খুব ভালো কাজ করবে। আর কাশি যদি দেখে যে খুব বেশি হচ্ছে, শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি ব্রোডিল অথবা সালটোলিন এই সিরাপটি, এটা আপনি 2 ml 2 ml করে, এইসব সিরাপে ড্রপারটা দিয়ে দেওয়া হয় না, আপনি ড্রপার একটা আলাদাভাবে কিনতে পারবেন, সেইটা ড্রপার দিয়ে 2 ml করে 3 বার 10 থেকে 15 দিন একটু চালিয়ে দেবেন। এই কাশিটা দেখা যায় যে একটু লেন্দি থাকে এই সময়ের কাশিটা। যদি জ্বর না থাকে, এই কাশির জন্য কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। দেখবেন যে 10 থেকে 15 দিনে যে নিয়মগুলো বললাম সেগুলো যদি একটু আপনি মেনে চলেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। দর্শক শুনলেন নিশ্চয়ই ডাক্তার আবু সাঈদ শিমুল, আপনাকে ধন্যবাদ। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দর্শক, আপনার নাম বলুন এবং আপনার সমস্যাটি তুলে ধরুন। আমার সমস্যা হলো আমার পেশাটা মানে আবেদন করে আমি গত 1 বছর যাবত আমরা শুনছি আপনাকে, আপনি বুকের ডান সাইডে বুকের বাম সাইডে ব্যথা করে, বুকের বাঁ পাশে ব্যথা করে বলছেন? হাত নাড়াচাড়া করা যায় না বাম সাইডে। আচ্ছা আচ্ছা, আমি আপনার নামটি ঠিক ভালো শুনতে পাইনি, নামটি যদি আরেকবার বলেন। নাম আব্দুর রশিদ। আচ্ছা, আব্দুর রশিদ, আপনি চট্টগ্রাম থেকে বলছেন সম্ভবত। বয়স আপনার? বয়স 50। আচ্ছা 50। ডায়াবেটিস বা হাইপারটেনশন এগুলো কিছু? ডায়াবেটিস নাই, ডায়াবেটিস পরীক্ষা করেছি, ডায়াবেটিস নাস্তা খাইয়া হলো 6 আর খাওয়ার পর হলো 8। আচ্ছা, ব্যথা করে বলছিলেন। এস এম মোস্তফা জামান, বুকের বাম সাইডে। আমাকে একটু বলবেন কি যে এই যে ব্যথাটি হচ্ছে, এটা কি আসলে হাঁটাহাঁটি করলে, পরিশ্রম করলে, ভারী কাজ করলে অথবা ভাত খাওয়ার পরে এটি বাড়ে কিনা? না না, হাঁটাহাঁটি করলে ওটা ব্যথাটা লাগে না, কিন্তু এমনি নর্মালি সবসময় পিনপিন করে বুকের ডান সাইডে ব্যথা করে। হাঁটাহাঁটি করলে ব্যথা লাগে না। কোনো ওষুধ খাচ্ছেন বর্তমানে? ওষুধ 25 খাইতেছি, আর একটা খাইতেছি আমি বিকোশোর 2.5। কি ওষুধ একটু আবার বলবেন কি? বিকোশোর। আচ্ছা, বিশ্বকর, জি। আর কোন? বিশ্বকর 2.5 নাকি 5? 2.5। 2.5। প্রেসার কত থাকে? রক্তের চাপ? আপনার 90 বা 120। 90-120। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আপনার প্রেসার আছে, আপনি বিশ্বকর একটি ওষুধ যেটা প্রেসারের জন্য আমরা ব্যবহার করে থাকি 2.5 খাচ্ছেন, এটা অত্যন্ত স্বল্প মাত্রার। যেহেতু ডায়াস্টোলিক প্রেসারটি আপনার 90, এটি আসলে আরেকটু কমাতে পারলে ভালো। এটি আপনি একটু যে ওষুধ খাচ্ছেন, এই ওষুধের পাশাপাশি যদি একটু হাঁটাহাঁটি করেন, এক্সারসাইজ করেন, তাহলে এবং ওজন কমিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু অনেক সময় এই ওষুধেই আপনার রক্তের চাপ একেবারেই স্বাভাবিকে নেমে আসা সম্ভব। কিন্তু তারপরেও যদি দেখেন যে আপনার পরিমিত ঘুম হওয়ার পরেও যদি দেখেন যে প্রেসার সবসময় ডায়াস্টোলিক 90 থাকে, সেক্ষেত্রে আমরা আরো কয়েকদিন ওয়েট করে অপেক্ষা করে দেখবো যে 2.5 এর জায়গায় 5 করা যায় কিনা। আমরা বলবো এখনই 5 করার প্রয়োজন নেই, যে ওষুধটি খাচ্ছেন খুবই ভালো ওষুধ, আর একটু ওয়েট করে দেখুন। তবে আপনি একটু বলছি যে ঘুম ঠিক মতো হয় কিনা, যদি প্রয়োজন মনে করেন ট্যাবলেট পেস 0.5 মিলিগ্রাম, এটি যদি ঘুম না আসে প্রতি রাতে একটি ওষুধ খাবেন, আগের ওষুধের সাথে 15 দিন খেতে পারেন। এবং সঙ্গে গ্যাস্ট্রিকের ওষুধ অবশ্যই খাবেন, ট্যাবলেট প্যান্টোনিক্স 20 মিলিগ্রাম, সকালে একটি রাতে একটি ওষুধ খেতে থাকুন, হাঁটাহাঁটি করবেন, আমাদের বিশ্বাস আপনার এই ব্যথা চলে যাবে। তবে যদি বুকে ব্যথা তারপরেও না যায়, গ্যাস্ট্রিক ওষুধ খাবার পরেও, এবং সঙ্গে ট্যাবলেট প্যারাসিটামল বা নাপা 500 মিলিগ্রাম প্রতি সকালে একটি রাতে একটি, আগামী 15 দিন খাবেন। ঘাড়ের সার্ভাইকাল স্পন্ডাইটিস থেকেও কিন্তু বুকে ব্যথা হতে পারে। তবে এগুলো যদি ব্যবহার করার পরে, ওষুধগুলো খাবার পরে যদি না কমে, একটি ইটিটি ট্রেডমিল টেস্ট, এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এই পরীক্ষাটি করে দেখতে পারেন। যদি এটি নেগেটিভ থাকে তাহলে মনে রাখবেন যে হার্টের জন্য বুকে ব্যথা হচ্ছে না, আর যদি পজিটিভ থাকে তখন আমরা বলে দেই যে এটি ব্যথার সাথে হার্টের সম্পর্ক থাকতে পারে, তখন কিছু ওষুধ আমরা যুক্ত করতে থাকি। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, যেহেতু ডায়াবেটিস নেই আপনার এবং প্রেশার নিয়ন্ত্রণে আছে এবং হাঁটাহাঁটি করলে বুকের চাপ ভার হয় না, হার্টের সাথে সম্পর্ক থাকার সম্ভাবনা কম, সেক্ষেত্রে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন, আমি যেভাবে পরামর্শ দিয়েছি সেভাবে যদি আপনি চলতে পারেন, আমাদের দৃঢ় বিশ্বাস আপনি
ভালো হবেন এবং আপনার জন্য আমাদের শুভকামনা রইল। ডাক্তার এস এম মোস্তফা জামান, আপনাকে ধন্যবাদ। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনছি আমরা আপনাকে, বলুন। আমি চট্টগ্রাম থেকে বলতেছি, আতিকা সুলতানা। জি। আমার প্রথম বেবি সিজার হয়েছে 5 বছর আগে। এখন আমি দ্বিতীয়বার প্রেগন্যান্ট। আচ্ছা, হ্যাঁ বলুন। আপনি টেলিভিশনে ভলিউমটি কমিয়ে নিন, আমরা ইকো অর্থাৎ প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। আচ্ছা, ডাক্তার শামীম আব্বাসী, আপনি শুনেছেন নিশ্চয়ই তার প্রশ্ন। তিনি বলেছেন তার একবার বেবি হয়েছে সিজারিয়ান, কিন্তু এবার তিনি আবার কনসিভ করেছেন, আবার প্রেগন্যান্ট। এখন তিনি জানতে চাইছেন তিনি কি এখন নরমাল ডেলিভারির মধ্যে যেতে পারেন কিনা। আচ্ছা, এটা তো আসলে একটি খুব কমন প্রশ্ন আমাদের সকল রোগীদের ক্ষেত্রে। ওনারা আসলে এইভাবে জানতে চান একবার সিজারিয়ান সেকশন হলে সেকেন্ড বার নরমাল ডেলিভারি হওয়া সম্ভব কিনা। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আসলে খুব লম্বা 2 পাতার হিস্ট্রি জানতে হয়। প্রথম হিস্ট্রি হচ্ছে আগের সিজারটা কেন হয়েছিল, ওনার কোনো সমস্যা ছিল কিনা, বাচ্চার কোনো সমস্যা ছিল কিনা। ধরে নিলাম যে ওনার কোনো সমস্যা ছিল না, শুধু বাচ্চার হয়তো কোনো ধরনের শ্বাসকষ্ট বা কোনো প্রবলেমের কারণে যদি সিজার হয় তাহলে এইবার হতে কোনো প্রবলেম নাই। আর এমন যদি হয় যে জন্মগতভাবে ওনার পেলভিসটি চাপা, কোমরের হাড়গুলো চাপা, বা ওনার জরায়ুতে এমন কোনো সমস্যা আছে যে কারণে হয়তো নরমাল ডেলিভারি অ্যালাউ করা যাচ্ছে না, সেটি যদি কারণ হয়ে থাকে তাহলে যতবারই উনি প্রেগন্যান্ট হবে ততবারই সিজারিয়ান সেকশন লাগবে। আরেকটি বিগ কোয়েশ্চেন, এটা একটা হটকেক কোয়েশ্চেন, যে একবার সিজার হলে কি সারা জীবন সিজার হবে বা নরমাল হতে পারে কিনা। যদি সবকিছু ভালো থাকে, মা পারফেক্ট থাকেন, বাচ্চা পারফেক্ট থাকে, এনভায়রনমেন্ট পারফেক্ট থাকে, তাহলে কিন্তু একবার সিজারের পর নরমাল ডেলিভারি হওয়া সম্ভব। কিন্তু সেই ডেলিভারিটা কিন্তু অবশ্যই ইনস্টিটিউশনাল ডেলিভারি, অর্থাৎ কোনো ভালো হাসপাতালে আপনাকে এই ডেলিভারিটি করাতে হতে পারবে, কারণ এখানে কিছুটা ঝুঁকি আছে, এটা বাসায় ডেলিভারি হবে না। কারণ আপনি জানেন যে 70% এখনো হোম ডেলিভারি। আর যাদের আগে সিজার আছে, পরে যদি তারা নরমাল ডেলিভারি চান, এই ডেলিভারি অবশ্যই হাসপাতালে হতে হবে এবং সেই ডেলিভারি অবশ্যই আমাদের স্কিল কারো হাতে হতে হবে, তাহলে উনি সেফ থাকবেন। কারণ এখানে মনিটর করতে হয় বাচ্চা খারাপ হচ্ছে কিনা, মায়ের যে আগের সেলাইটি আছে সেটি ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, সবকিছু দেখে দেখে আগাতে হয়। এবং চাইলে কিন্তু এখানে বিভিন্ন ওষুধ দিয়ে যে পেইন তোলার বিষয়টি থাকে সেটিও করা যায় না। অতএব উনি যদি ডেলিভারি চান ডাক্তারের কাছে আসবেন, ডাক্তার সিদ্ধান্ত নেবে এবং অবশ্যই হাসপাতালে ডেলিভারি করা। বিশেষজ্ঞ চিকিৎসকরা আমাদের সঙ্গে রয়েছেন। ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে যেতে চাই, শিশু রোগ বিশেষজ্ঞ, মুগদা হাসপাতাল। ডাক্তার আবু সাইদ শিমুল, তাপসী ধর নামে একজন ফেসবুক কমেন্টে লিখেছেন 9 বছর বয়স বাচ্চা, বছর বা মাস লেখেনি তিনি যদিও, নাকে পলিপ, শ্বাস নিতে পারছে না, কি করবেন তিনি? যেহেতু পলিপের কথা বলেছে, এত ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব কম দেখা যায়, হলেও আমরা ধরে নিচ্ছি যে আসলে 9 বছর, সেক্ষেত্রে আসলে পলিপ নিয়ে অনেক ধরনের বিভ্রান্তি রয়েছে বা অনেক ধরনের টেনশন অনেক সময় করে থাকেন। সেটা হচ্ছে পলিপ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা খুব বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় না। অনেক ক্ষেত্রে আমরা অপারেশন বা অনেক কিছু বলে থাকি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে অপারেশন করার পর এটা আবার রিকার করে, 2-3 বছর পর আবার হতে পারে। সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, যেহেতু তার নাসারন্ধ্র বা নাকের ছিদ্রগুলো আসলে ছোট, পলিপের কারণে আটকে যায় এবং শ্বাস নিতে কষ্ট, এটা কিন্তু কমন। কিন্তু তার বয়স যখন ধীরে ধীরে বাড়বে, তা আমরা জানি যে নাকের ছিদ্রগুলো বড় হবে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে সমস্যা করে না। এই মুহূর্তে যদি তার নাক বন্ধ থাকে এবং পানি পড়ে, তাহলে কিছু কিছু নিয়ম আসলে মানতে হবে। এটা হচ্ছে ঠান্ডা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। শেষ রাতের দিকে কিন্তু এখন ঠান্ডা পড়ছে, আপনার ফ্যান ছেড়ে ঘুমায়, দেখা যায় যে রাতে ঠান্ডাতে অনেকেরই ঠান্ডা লেগে যাচ্ছে, সেটা একটু খেয়াল রাখতে হবে। বাচ্চা যদি আলাদা থাকে, তার ফ্যানটা যদি একটু শেষ রাতে দিকে বন্ধ করে দেওয়া যায়। বাচ্চাটা কিন্তু চাদর রাখতে চায় না, দেখা যায় যে কিছু যদি তাকে ঢেকে দেওয়া হয়, সে এটা দিয়ে তার অনেক অনীহা। এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখবেন, বাচ্চারা যেন পানি যাতে না ঘাটে, ধুলাবালি, মশার কয়েল, সিগারেটের ধোয়া, রান্নার ধোয়া প্রতিদিন বলছি, এগুলি থেকে একটু দূরে রাখলে দেখা যায় যে এই সমস্যাটা কম হয়। এই মুহূর্তে তাহলে উনি কি করবেন, এই মুহূর্তে তার বাচ্চাকে এটা সিরাপ খাওয়াতে পারেন, সিরাপ অ্যালাট্রল। এই সিরাপটা 1 চামচ করে 2 বার 5 থেকে 7 দিন খাওয়াবে। আর যদি দেখা যায় এটা দীর্ঘদিনে একটু সমস্যা, সেক্ষেত্রে আমরা বলবো যে টোফেন, এই সিরাপটা 1.5 চামচ করে 2 বার যদি 3 মাস খায়, অন্তত এই শীতের সময়টা ফেব্রুয়ারি পর্যন্ত যদি খায়, আর একটা নেজাল স্প্রে ব্যবহার করলে অনেক সময় খুব ভালো উপকার পাওয়া যায়। সেক্ষেত্রে ডেকোমিট, এটা বাচ্চাদের জন্য সেভ, এই ডেকোমিট নেজাল স্প্রেটা সকালে 2 পাপ এবং রাতে 2 চাপ যেটা একটু নাকে নেয়, 2-3 মাসের জন্য একটু খুব ভালো কাজ দিবে। এই মুহূর্তে যদি এমন হয় খুবই অ্যাকুইট, একদমই বন্ধ না, একদমই শ্বাস নিতে পারছে না, সেক্ষেত্রে আমি বলবো আফরিন নেজাল ড্রপটা, আফরিন, এটা 5 থেকে 7 দিন শুধুমাত্র দিনে 3 বার করে 2 নাকে 1 ফোঁটা করে 2 বার যদি একটু দেয় এবং একটু নাকে ভাপ নেয়, খুব ভালো উপকার পাবে। এই জিনিসগুলো একটু মেনে চললে ইনশাল্লাহ আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে।
ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। আরেকজন দর্শক টেলিফোনে যুক্ত আছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নাম বলে আপনার সমস্যাটি বলুন এবং অবশ্যই টেলিভিশনের ভলিউম কমিয়ে নেবেন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে বলতেছি, পারভিন। আমরা শুনছি আপনাকে, বলুন। হ্যাঁ, আমার ছেলে বয়স 7 বছর। এই বুকে খাওয়ার পরে বলে যে বুকে ব্যথা লাগতেছে, মাঝখানে আবার পেটেও ব্যথা করে, নাভির গোড়ায়। এখন সমস্যার সমাধানটা চাইতেছি। ওর এমনি কাশিটাকে সবসময়। আচ্ছা, সেটা হচ্ছে ওর কি পায়খানা কি কষা? ওর পায়খানা আগে কষা ছিল, এখন কষা নেই। বমি করে বা বমি করে বা বমিকে ভাব করে? না, সেটা করে না। আচ্ছা আচ্ছা, জি, আমরা উত্তরটা দিচ্ছি। আসলে সেটা হচ্ছে আসলে এই 7 বছর বয়সের বাচ্চাদের খাওয়া দাওয়ার কিন্তু আসলে নিয়ম একটু মেনে চলতে হবে। বাচ্চারা এই সময় কিন্তু বাইরের জিনিস বেশি খেতে পারে, আচার, চকলেট, চিপস, জুস, চুইংগাম, চটপটি। এই মানুষ সময় দেখা যায় মামা বা খালারা একটু আদর করে নিয়ে আসছে, সেটা খাচ্ছে। এই জিনিসটা থেকে কিন্তু আসলে একটু সবার সচেতন হতে হবে। যেগুলি খেলে যে বাচ্চাদের পেটে ব্যথা হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এগুলির কারণে হয়ে থাকে। অনেকের আবার মিল্ক অ্যালার্জি হয়, গরুর দুধ বা দুধ জাতীয় খাবারগুলি খেতে পারে না। সুতরাং একটু আপনাকে খুঁজে বের করতে হবে কেন এটা হচ্ছে, সেটা একটা কারণ। আর বাচ্চাদের কিন্তু একটা বড় অংশ দেখা যাচ্ছে যে ফাংশনাল কারণেই কিন্তু পেটে ব্যথা বলে। 7 বছরের বয়সের ক্ষেত্রে যেটা হয় না তা কিন্তু না। সুতরাং যেই জায়গায় ব্যথা বললেন সেটা কিন্তু পেটের মাঝখানে ব্যথা হলে দেখা যায় যে রোগ ছাড়া রোগের অন্যান্য কারণ, একটা টেনশন থেকে বা কোনো কিছু ভালো লাগছে না, বড়দের টেনশন তো ওদের মধ্যে ছড়িয়ে পড়ছে, সেটা কিন্তু একটু আপনাকে খুঁজে বের করতে। বাইরের ফাস্টফুড কিন্তু বাচ্চারা খুব বেশি খাচ্ছে অনলাইনের সুবাদে, সেটা থেকেও আসলে কন্ট্রোলে রাখতে হবে। আর কনস্টিপেশন চলে গেলে দেখা যায় এই ব্যথাগুলো থাকে না। সুতরাং একটু আঁশ জাতীয় খাবার বেশি খাবেন, পেঁপে, মিষ্টি কুমড়া খাবেন। তাতেও যদি কাজ না হয়, বিকেলবেলা একটু গরুর দুধের সাথে ওটস দিবেন। এটা কিন্তু পায়খানা আমি বলবো যে খুব ভালো হবে, হতে খুব ভালো সাহায্য করে। এরপরে যদি দেখা যাচ্ছে এটা হচ্ছে, তাহলে মিল্ক অফ ম্যাগনেসিয়া আপনি 1.5 চামচ করে 2 বার দেন। তাহলে পেট ক্লিয়ার থাকলেই পেটে ব্যথাগুলি বেশিরভাগ ক্ষেত্রে চলে যায়। 6 মাসের মধ্যে যদি কৃমির ওষুধ না খেয়ে থাকেন, অ্যালবেন এই সিরাপটা 2 চামচ আজ রাতে, 1 সপ্তাহ পর আর 2 চামচ খাবেন। আর ওমিডন এই সিরাপটা একটু দেন, আমি বলবো 1.5 চামচ করে 3 বার আপনি 15 দিন ধরে দেন। এখন আবার নতুন সিরাপ বের হয়েছে, অনেকদিন ধরে আমরা কিন্তু বাচ্চাদের অ্যাসিডিটি কমানোর কোনো সিরাপ পাচ্ছিলাম না। আগে যে সিরাপ গুলো ছিল সেগুলো তো ব্যান্ড হয়ে গিয়েছিল। এখন কিন্তু ফেমোটেক এই সিরাপটা আবার নতুন করে এসেছে। এই সিরাপটা একটু দিতে পারেন, 2 চামচ করে 2 বার আপনি 1 মাসের জন্য দেন। আর যেটা বলবো, ঝাল ভাজা পোড়া খাবেন না। পেটে ব্যথা যদি এই মুহূর্তে খুব একুট হয়ে থাকে, এলজিন এই সিরাপটা আপনি 1.5 চামচ করে 3 বার 5 দিনের জন্য। এগুলি দিলেই মোটামুটি আমার ভালো হয়ে যাবে। দীর্ঘদিনের কাশি থাকলে আপনি টোফেন সিরাপটা দিতে পারেন, 1 চামচ করে 2 বার 2-3 মাসের জন্য দেন, যেহেতু একটু সর্দি, একটু শীত আসছে। কিন্তু তার সাথে আমরা বলবো ধুলাবালি, মশার কাল, যেগুলো প্রতিদিন বলছি, সেই জিনিসগুলো একটু মেনে চলবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। দেখবেন যে আপনার বাচ্চা এই সমস্যাগুলি থেকে একদমই সে ভালো হয়ে যাবে। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনাকে ধন্যবাদ। আরেকজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দর্শক, আপনার নাম বলে টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনার সমস্যাটি বলুন। ডাক্তার শুনছেন। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম বলুন এবং সমস্যা বলুন। স্যার, আমার নাম রুজিনা বেগম, চকরিয়া, কক্সবাজার আমার বাড়ি। জি, আমার কোমরের ব্যথা স্যার বেশি। আপনার বয়সটা বলবেন? বয়স 35। আচ্ছা, ডাক্তার শামিন আব্বাসী। 35 বছর বয়সে তো আসলে কোমর ব্যথা আসলে অতটা হওয়ার কথা না। এখন কোমর ব্যথাটা কেন, আর একটু ডিটেইলড হিস্ট্রি পেলে আমরা বুঝতে পারতাম। আমি একটা অ্যাজাম্পশন থেকে আসলে উত্তরটি দিই যে আসলে 35 বছর বয়সে মেয়েরা যখন আসে আমাদের চেম্বারে কোমর ব্যথা বলে, কেন কোমর ব্যথাগুলো আমরা পাই। একটি হতে পারে যে কিছু কিছু মেয়েরা আছেন যে আপনারা জানেন যে গৃহস্থলী সব কাজ করে, প্রচুর ভারী কাজ করে, প্রচুর ভারী কিছু উত্তোলন করে। আমরা তো আসলে শুধু ঢাকা কেন্দ্রিক চিন্তা করলে হবে না, ঢাকার বাইরে যারা আছে তারা কিন্তু অনেক কায়িক পরিশ্রমও করে। সেটা কিন্তু একটা হতে পারে এরকম ব্যাক পেইনের কারণ। উনি এরকম কোনো কিছু করেন কিনা, এটি একটি বিষয় আছে। সেকেন্ড হচ্ছে যে আমাদের মায়েদের প্রচন্ড ক্যালসিয়াম এবং ভিটামিন ডির অভাব, যেটি কিন্তু আসলে একটা কারণ। ভিটামিন ডির এতই অভাব যে একটা নর্মাল লেভেল ধরা হয় যে 28 থেকে 30 পর্যন্ত থাকে আমাদের মেয়েদের ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমি তো ভয় এটা করাই না, প্রথম কথা এটা করতে 5-6 হাজার টাকা খরচ হয়, আর করলে সবার লেভেলই 10-এর নিচে পায়। তা এখন দেখা যাচ্ছে এম্পেরিক্যালি আমরা ভিটামিন ডি দেওয়া শুরু করে দিয়েছি, যেহেতু আমাদের মেয়েদের এই অবস্থা। অথচ আমাদের দেশে কিন্তু ভিটামিন ডি ঘাটতি না হওয়ার কারণে এটা যে সূর্যের আলো প্রচন্ড আছে। তুই সকালে একটু ওনারা বাইরে বেরোয় গায়ে সূর্যের আলোটি লাগায়, যেটাকে বলি আমরা মিষ্টি রোদ,
তাহলে কিন্তু ভিটামিন ডির ঘাটতি পূরণ হয়। এবং দুধ যে বিষয়টি আছে, গরুর দুধ বা দুধের তৈরি খাবার, এটিও কিন্তু ভেরি অ্যাভেলেবল ইন আওয়ার কান্ট্রি। এটা যদি ওনারা একটু নিয়ম করে একবেলা খান বা 2 বেলা খান, তাহলেও কিন্তু ভিটামিন ডির ঘাটতি পূরণ হয়। আর ছোট মাছ, কাচকি মাছ, এই জায়গাগুলোতে ক্যালসিয়াম প্রচন্ড আছে, সেটি যদি ওনারা নিতেন তাহলে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ হতো। অর্থাৎ সবগুলো জায়গা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু সেই জায়গাটিতে দেখা যায় যে এই খাদ্য থেকে একটা ঘাটতি, এটা একটা বড় একটা ইম্প্যাক্ট হিসেবে কাজ করে। সেই জায়গাটা একটু বুঝতে হবে। আর হচ্ছে এখন কিছু নিয়ম কানুন মানতে হবে। এর মধ্যে একটা হচ্ছে ভারী কাজ করা যাবে না, কোমর ভাঁজ করে কোনো কাজ করা হয় সেই কাজটা আমাদের অ্যাভয়েড করতে হবে। এটা একটা সবচেয়ে নাম। আমরা বলি যে একটা পেন্সিল কলম পড়ে গেল, তুলবো না নিচু হয়ে, বা অনেকে বাথরুমে আপনার মগ থেকে পানি নিয়ে গোসল করে, ওই জিনিসগুলো যদি তারা একটু বন্ধ রাখে এবং তার একটা ফ্ল্যাট বিছানায়, শক্ত বিছানায় যদি শোয় এবং একটা এক্সরে যদি করে লাম্বোস্যাক্রাল রিজনে আসলে যে কোনো কিছু হয়েছে কিনা, সেখানে তার ব্যাক পেইনের কোনো কারণ আছে কিনা, এটি যদি তারা বের করার চেষ্টা করে, সেটি ভালো কাজ হয়। এখন যদি ব্যথা বেশি হয়, সিম্পল পেইন কিলার নিতে পারে ওনারা, তার সাথে ক্যালসিয়াম, ভিটামিন ডি 2 বেলা করে 6 মাস খাবে। আর ব্যথার একটু বেশি হলে নিউকোস বি নামে একটা ওষুধ আছে, 2 বেলা খেতে পারে। এটা করেই আমি আশা করছি যে ভালো থাকার উপায় আছে। আচ্ছা, ডাক্তার শামিনা আব্বাস, আপনাকে ধন্যবাদ। ডাক্তার এস এম মোস্তফা জামান। শাকিল আহমেদ কমেন্টে লিখেছেন তার বুকে ব্যথা হয় রাতের বেলা সাধারণত বুকে ব্যথা হয়, দিনের বেলা তিনি এটা খুব একটা অনুভব করেন না। কারণ জানতে চেয়েছেন তিনি, অন্য কোনো তথ্য এখানে যদিও সন্নিবেশ করা নেই। আসলে যদি আরো কিছু তথ্য আমরা পেতাম, যেমন তার বয়সটি কত, তার ডায়াবেটিস আছে কিনা, উচ্চ রক্তচাপ আছে কিনা, এবং তার সাথে তার অ্যাজমা বা অ্যালার্জির সম্পর্ক সমস্যা আছে কিনা, এগুলো জানতে পারলে আসলে আমাদের সুবিধা হতো। তবে যেহেতু তিনি এগুলো উল্লেখ করেননি, তবে তার সমস্যাটা শুনে বোঝা যাচ্ছে যে হার্টের সমস্যা হবার সম্ভাবনা কম। আমরা দুটি কারণ, একটি হতে পারে, একটি হলো যে তার অ্যাজমা বা অ্যালার্জির সাথে সমস্যা থাকতে পারে, যেহেতু রাতের বেলা এটি বাড়ছে। সেজন্য আমরা বলবো যে একটু ট্যাবলেট মন্টিয়ার, যেহেতু সিজনাল কিছু পরিবর্তন হচ্ছে, ট্যাবলেট মন্টিয়ার প্রতি রাতে 10 মিলিগ্রাম একটি করে খাবেন। আর একটু স্টিম ইনহেলেশন নেবেন, একটু গরম পানির বাষ্প বা পানির ভাপ, সেটি নিতে পারলে রাতের বেলায় ঘুমানোর আগে নিতে পারলে ভালো থাকবেন। ট্যাবলেট নাপা বা প্যারাসিটামল 500 মিলিগ্রাম প্রতি রাতে, সকালে একটি রাতে একটি খাবেন, এবং গ্যাস্ট্রিক ওষুধ অবশ্যই খাবেন। এবং এর সঙ্গে যদি ঘুমটি তার ভালো হয়, ট্যাবলেট পেজ 0.5 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন। আমাদের ধারণা এটি অনেক সময় আতঙ্ক থেকে বা দুশ্চিন্তা থেকেও এরকম হতে পারে। এগুলো ওষুধ খাবেন। যদি হার্টের কোনো বিষয় আছে কিনা জানতে চান, দুশ্চিন্তা করে থাকেন, পরবর্তীতে একটি ইকোকার্ডিওগ্রাফি এবং ইটিটি করতে পারেন, আর বুকের একটি এক্সরে করতে পারেন। তবে যদি আপাতত এই সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে এই পরীক্ষা করার প্রয়োজন আপাতত নেই। আমরা ধারণা করছি বড় কোনো সমস্যা হবে না। যদি একেবারেই ভালো না হয়, তখন পরীক্ষা লাগবে। আমি এর সাথে ছোট্ট একটি তথ্য দিতে চাচ্ছি এই রোগীর জন্য, এই দর্শকের জন্য প্রযোজ্য নয়। যেহেতু আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস, আমাদের দেশে অনেক রোগী আছেন, তারা ধারণা করে থাকেন যে বুকে ব্যথা মানে হার্টের রোগ। আসলে সমস্ত বুকে ব্যথাই কিন্তু হার্টের রোগ নয়। আবার আরেকটি বিষয় বলতে চাচ্ছি, যে যাদের ডায়াবেটিস রোগী, যাদের সুনিয়ন্ত্রণে থাকে না ডায়াবেটিস, তারা কিন্তু হার্ট অ্যাটাক হলেও বুকে ব্যথা অনুভব নাও করতে পারেন। সুতরাং আমরা সবসময় চাইবো যাতে এই তথ্যগুলো তারা জানতে পারেন। সবসময় বুকে, যারা ডায়াবেটিস রোগী, তারা হার্টের রোগের জন্য, সমস্যার জন্য, বুকে ব্যথার জন্য অপেক্ষা না করে চিকিৎসকের শরণাপন্ন হবে। আচ্ছা, ডাক্তার এস এম মোস্তফা জামান, আপনাকে ধন্যবাদ। আরেকজন দর্শক কমেন্টে প্রশ্ন লিখেছেন, তার মায়ের বয়স 36 বছর, ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার হাই, হঠাৎ করে প্রেশার 100-160 হয়ে গেছে। উনি প্রেশারের জন্য বাইজোরান খেয়ে থাকেন, বাইজোরান 40 মিলিগ্রাম করি। এর উত্তর আপনার কাছ থেকে জানতে চাই। ডাক্তার এস এম মোস্তফা জামান, সংক্ষেপে জানতে চাই। যে আমি সংক্ষেপে বলছি, আসলে যেহেতু ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ একই শরীরে যখন থাকে, সেটি অবশ্যই ঝুঁকির কারণ। এবং বয়স কিন্তু খুবই কম, মাত্র 36। তার মার জন্য তিনি প্রশ্ন করেছেন, আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি তাকে যে তার মার জন্য তিনি প্রশ্ন করেছেন। তাকে বলবো কি, বাইজোরানের দুটি ওষুধ আছে, একটি 5 মিলিগ্রাম, সঙ্গে তার 40 মিলিগ্রাম বা 20 মিলিগ্রাম থাকে। এটি কিন্তু যথেষ্ট, দুটি ওষুধের কম্বিনেশন, এটি খেলে যথেষ্ট ভাবে প্রেশার নিয়ন্ত্রণ থাকার কথা। যদি এর পরেও না কমে, তখন আমরা বলবো সকালবেলা বিসলল প্লাস 5 মিলিগ্রাম সকালে একটি করে রাতে, সকালে খাবেন, আর বাইজোরান যেটি সকাল রাতের বেলা খাবেন। তাতে করে তার নিয়ন্ত্রণ থাকবে। তবে যদি মনে করেন যে হঠাৎ করে বৃদ্ধি পায়, তাহলে আপাতত সকালের বিসলল প্লাস এটি যোগ করার প্রয়োজন। সেক্ষেত্রে রাতে যাতে ঘুম ভালো হয়, ট্যাবলেট লেক্সোটেনিল
এটি প্রতি রাতে একটি করে খাবেন। ঘুম ভালো হলে অনেক সময় প্রেশারটি কমে যায়, দুশ্চিন্তা কমে গেলে। আর যদি দেখেন তারপরে না কমে, তখন বাইজরনের সাথে বিস্তল প্লাস 5 মিলিগ্রাম এটি সকালে এটি খাবেন। তবে মনে রাখবেন যে এর সঙ্গে খাদ্য তালিকায় লবণকে পরিহার করবেন। আমরা জানি যে লবণ কিন্তু প্রেশার বাড়িয়ে দেয়, দুশ্চিন্তা প্রেশার বাড়িয়ে দেয়। সেজন্য অনেকেই বলে থাকেন যে ভাজা লবণ বা কাঁচা লবণের কোনো পার্থক্য আছে কিনা। আমরা বলবো লবণ লবণই, সেটি ভাজা হোক আর কাঁচা হোক। টেপা লবণ বা আলগা লবণ পাতে খাবেন না। হাঁটাহাঁটি এক্সারসাইজ করবেন। আর ডায়াবেটিস আমরা বলবো 6, 7, 8, খাবার আগে 6, খাবার 2 ঘন্টা পরে 8, 3 মাসের ডায়াবেটিস গড় HbA1c 7 রাখবেন। তাহলে আপনি অবশ্যই দুই রোগের থেকেই ভালো থাকতে পারবেন, কোনো জটিলতা ছাড়াই আপনি ভালো থাকতে পারবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে ডাক্তার এস এম মোস্তফা জামান। ডাক্তার শামীন আব্বাসী ফারজানা আখি তিনি ফেসবুক কমেন্টে লিখেছেন তার মায়ের জন্য 49 বছর বয়স, রিসেন্টলি ভিয়া টেস্ট করানো হয়েছে, নেগেটিভ এসছে, সিবিই করানো হয়েছে, নেগেটিভ এসছে। টেস্ট করাতে যাওয়ার পর তিনি জেনেছেন ইউটেরাসের মুখ বড় হয়ে গেছে, ব্যথা হয়, খুব জ্বালাপোড়া করে। ডক্টর গাইনোমিক্স মেডিসিন সাজেস্ট করেছেন, অন্য কিছু দেননি। প্যাপসমিয়ার টেস্ট করিয়েছেন, রিপোর্ট এখনো হাতে পাননি। ব্যথা অনেক বেশি ইউটেরাসের মুখে, কি করণীয় তার? ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার আছে। ডায়াবেটিস রোগীদের যেটা হয় যে জরায়ুর মুখের ইনফেকশনটা অনেক বেশি হয়, যেটাকে আমরা বলি ভালভোভাজাইনাইটিস। এটি একটি কারণ হতে পারে ওনার ব্যথার। আরেকটি হচ্ছে মেনোপৌজে আছে উনি, অর্থাৎ ওনার কিন্তু মাসিক বন্ধ হয়ে গেছে। সো মেনোপৌজ একটা হরমোনাল ক্রাইসিস হয়। সেই ক্রাইসিস থেকে যেটি হয় একটা ড্রাইনেস কাজ করে সেখান থেকে কিন্তু বারবার ইউরিন ইনফেকশন হয় আমাদের পেশেন্টগুলোর, এবং এরকম ভালভোভাজাইনাইটিস হয়। সেই জায়গাটিতে আসলে আমাদের কাজ করতে হবে। এই মুহূর্তে আমরা বলবো যে সেই জায়গাটিতে একটু হরমোন ব্যবহার করলেই কিন্তু আপনি ভালো থাকবেন লোকালি। প্রিমারিন ক্রিম নামে একটা ক্রিম বাজারে পাওয়া যায়, সেই ক্রিমটি যদি আপনি ব্যবহার করেন 2 দাগ করে আপনার যে যোনিপথটা আছে সেই জায়গাটিতে 2 বার করে দিনে, তাহলে কিন্তু জিনিসটা ড্রাইনেসটা চলে যাবে এবং বারবার যে সেখানে ইনফেকশন হয় সেটা থেকে আপনি মুক্তি পাবেন। এটি একটি আপনার জন্য ভালো হতে পারে। গাইনোমিক্স উইচ ইজ এ ভেরি গুড ড্রাগ, যেটি আপনি ব্যবহার করছেন, এটিও খুব ভালো। তবে আপনাকে দুটো জায়গায় দেখতে হবে, একটা পানি প্রচুর পরিমাণে খাবেন এবং কনস্টিপেশন যদি না হয়। আর এই দুটো ক্ষেত্রে আসলে এভাবেই এটা চিকিৎসা হবে, এর বাইরে আসলে কিছু দেওয়ার প্রয়োজন থাকছে। আচ্ছা, ডাক্তার শামীন আব্বাসী আপনাকে ধন্যবাদ। ডাক্তার আবু সাইদ শিমুল শাহরিয়ার নামে একজন তার ছোট ভাইয়ের জন্য জানতে চেয়েছেন। 1 মাস 8 দিন মাত্র বয়স, কিন্তু পেটে গ্যাস হয় প্রচুর, বলেছেন গ্যাস বেরোয় প্রচুর, সারাদিন কুকড়ে যায়। উনি লিখেছেন ওনার ভাষায় মোচড়ামোচড়ি করে এবং কান্নাকাটি করে খুব। হাসপাতালে দেখিয়েছেন, শিশু হাসপাতালে, বলেছেন ফ্লাকল, অমিডন, ফন্ডি এগুলো দিয়েছেন। 8 দিন ধরে চলছে এসব ওষুধ বিভিন্ন মাত্রায়, কিন্তু কমেনি। কি করতে পারেন তিনি, সংক্ষেপে জানতে চাই। আসলে বাচ্চা এই করোনা হেল্প ডেস্কের মাধ্যমে আমরা কিছু জিনিস আমরা বলবো যে খুব কমন পাচ্ছে বা জাতীয় সমস্যা বলা যায়। একটু বড় শিশুদের ক্ষেত্রে আমাদেরকে সে প্রায় ফোন করে যে বাচ্চা খায় না, আর খুব ছোট শিশুদের ক্ষেত্রে এই ধরনের গ্যাস, মোচড়ামোচড়ি এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা প্রায় পাই। সুতরাং আপনাকে এই ব্যাপারে আশ্বস্ত করতে চাই যে এটা বড় ধরনের কোনো রোগ, অনেক বাচ্চাদের আসলে এই ধরনের বিষয়গুলো হয়ে থাকে। সুতরাং এই গ্যাস কিন্তু বড়দের যে গ্যাস বা অ্যাসিডিটি সেটা না, এটা জাস্ট সিম্পল একটা বাতাস। বুকের দুধ খাওয়ার সময় যে 4-5 থেকে যে বাতাস ঢুকে সেটা বাড়তে 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 এক সময় বাতাসের পরিমাণ অনেক বেশি হয়ে যায়। সুতরাং এই বাড়তি বাতাসটা তো বের হয়ে যেতেই হবে, এটা পেটের মধ্যে থাকলে তো ক্ষতি। সুতরাং এই একটু যদি বের হয় ক্ষতি কি? এটা এর জন্য অনেক বড় রোগ হয়ে গিয়েছে, তার অ্যাসিডিটি হয়ে পেট ফুটো হয়ে যাবে তা কিন্তু না। সুতরাং এটা নিয়ে একদমই ভাববেন না। আপনার ক্ষেত্রে যেটা করতে হবে, বাচ্চাকে কোলে নিয়ে প্রতিবার দুধ খাওয়ানোর পরে কোলে নিয়ে আমরা বলি বার্পিং, একটু এমন ভাবে রাখবেন যে পেটটা যদি এখানে থাকে পিঠে 8-10 বার করে বাড়িয়ে দেবেন। এইটা করলে বাড়তি গ্যাসটা বের হয়ে যায়। হ্যাঁ, যে ওষুধগুলি দিয়েছে খুবই ভালো, তো ফান্ডি 3 যে সিরাপটা দিয়েছে তাতে পেটে একটু কষা থাকতে পারে, সেজন্য এটা 10 ফোঁটার বদলে যদি আপনি 5 ফোঁটা দেন দেখবেন যে একটু পায়খানার কষার ভাবটা চলে আসবে। কিন্তু আমি বলবো এটা একটু কিন্তু ভোগায়, আপনি 3-4 মাস পর্যন্ত এটা থাকতে পারে। এখন তার জন্য অনেকেই যেটা করে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন, যে আলট্রাসোনোগ্রাফি বা বিভিন্ন পরীক্ষা দেন। এই ক্ষেত্রে এগুলোর কোনো প্রয়োজন নেই। আপনি গ্যাস যদি বাতাস জমে থাকে আলট্রাসোনোগ্রাফি দিয়ে কি করবেন? সুতরাং এটা থাকবে 3-4 মাস। আপনার যে নিয়মগুলি বললাম সেগুলি করেন। যদি কনস্টিপেশন থাকে মিল্ক অফ ম্যাগনেসিয়াম একটু খাওয়াতে পারেন, 1/2 চামচ করে একবার 10 থেকে 15 দিনের জন্য। কিন্তু 3-4 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা পুরোপুরি ভালো হয়ে যাবে। ডাক্তার আবু সাইদ শিমুল আপনাকে ধন্যবাদ। ডাক্তার শামীন আব্বাস এবং ডাক্তার এস এম মোস্তফা জামান আপনাদেরকেও। দর্শক আপনারা সঙ্গে ছিলেন এতক্ষণ করোনা হেল্প ডেস্কে, আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। নিশ্চয়ই আপনাদের পরামর্শ নিয়ে এর পরেও আবার কথা হবে এবং আপনারা নিশ্চয়ই আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে আপনাদের সেই সমস্যা সেগুলো সমাধান পাবেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।